তো এর আগের ভিডিওতে তোমাদের ঘুরিয়েছি বদ্বীপ, আজকের ভিডিওতে তোমাদের ঘোরাচ্ছি নবদ্বীপ। সব থেকে বড় চৈতন্যদেবের মূর্তি কিন্তু ঠিক এই দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর হল এই নবদ্বীপ। বাংলায় সেন রাজাদের আমলে এই নবদ্বীপই ছিল বাংলার রাজধানী। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খিলজি এই নবদ্বীপ জয় করেছিলেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা বলেই জানা যায়। এবং তারপরেই দেখা দিয়েছিল অরাজকতা এবং ধর্ম সংকট। আর এই ধর্মকে পুনঃস্থাপন করার জন্যই জন্ম নিলেন মহাপুরুষ মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। এই নবদ্বীপ প্রধানত 4টি কারণে বিখ্যাত। প্রথমটি হল মহাপ্রভুর আগমনের আগে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। দ্বিতীয় হল এই নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। তৃতীয় হল এই নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। আর চতুর্থ হল লাল দই, যেটা এই নবদ্বীপে আসলে কোনোভাবেই মিস করা যাবে না। এই নবদ্বীপ হলো মন্দির নগরী। তোমরা গেলে এখানে আনাচে কানাচে প্রচুর মন্দির দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা বেশি দূরে কোথাও হতে যাচ্ছে না, আজকের ভিডিওটা হচ্ছে নবদ্বীপ ধাম। মানে এর আগে আমরা গেছিলাম হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসের দিকে মায়াপুর গেছিলাম, আর এই আসলাম হচ্ছে নবদ্বীপ। অনেকেই তোমরা কি করো, তোমরা মায়াপুরে তো অনেকেই যাও, কিন্তু অনেকে মায়াপুর থেকে ঘুরে বাড়ি চলে যাও, নবদ্বীপ যাও না। কেন যাও না সেটা হয়তো ভাবো যে এখানে কি আছে দেখা, তেমন কিছু নেই। কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান তো এখানেই। হ্যাঁ, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমি জানি বা অনেকেই জানে যেটা সত্য, সেটা হচ্ছে নবদ্বীপ ধামে কিন্তু নবদ্বীপে কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল। তো সেইখানেই আজকে আমরা চলে এসেছি, এবং আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এইখানে আসার জন্য সমস্ত তথ্য পেয়ে যাবে। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার রেল শহর সোদপুর থেকে নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমি জার্নি করছি শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে নবদ্বীপের উদ্দেশ্যে। এই জার্নিতে আমার সময় লাগবে সোদপুর থেকে মাত্র 2 ঘন্টা 35 মিনিট, আর টিকিট মূল্য লেগেছে মাত্র 25 টাকা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে নবদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনটা সোদপুর থেকে ছেড়েছে 8:30 নাগাদ, আর নবদ্বীপ ঢোকাবে সকাল 10:43। কিন্তু যা মনে হচ্ছে আজকেও লেট করবে ট্রেনটা। এছাড়া শিয়ালদা থেকে সকালবেলা অনেকগুলো কৃষ্ণনগর লোকাল আছে, যেগুলো করে তোমরা কৃষ্ণনগর পৌঁছে সেখান থেকে ফেরি করেও পৌঁছাতে পারো নবদ্বীপ ধামে। আমরা এখন যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে 31111 শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল, যেটা শিয়ালদা থেকে একটাই গ্যালোপিন লোকাল আছে, যেটা কিন্তু তোমরা কাটোয়া পৌঁছাতে পারবে এবং নবদ্বীপে পৌঁছাতে পারবে। আর যদি তোমরা নর্মাল এক্সপ্রেস ট্রেনে যেতে চাও সকালবেলা, তাহলে সকালবেলা একটা জঙ্গিপুর এক্সপ্রেস আছে শিয়ালদা থেকে। সকাল ওই 5:35 নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে, আর 8টার মধ্যে ঢুকিয়ে দেয় নবদ্বীপে জঙ্গিপুর এক্সপ্রেসটা। আর এই গ্যালোপিনটা যেটা আছে এটা সকাল 8:06 শিয়ালদা থেকে ছাড়ে, আর ওই 10:43 না 10:41 এরকম টাইম থাকে নবদ্বীপ ঢোকানোর। তবে প্রত্যেকটা টাইমই এই ট্রেনটা লেট করে, ওই 11টা বাজিয়েই দেবে। এছাড়া তোমরা যারা হাওড়া থেকে যেতে চাও, হাওড়া থেকে সকাল সকাল অনেকগুলো কাটোয়া লোকাল রয়েছে, যেগুলো তোমাদের ডাইরেক্ট পৌঁছে দেবে নবদ্বীপ ধাম স্টেশনে। এছাড়া কলকাতা থেকে কিন্তু প্রচুর বাস সার্ভিস রয়েছে, যেগুলো করেও তোমরা পৌঁছে যেতে পারো কৃষ্ণনগরে। তো ট্রেনে সফর করতে করতে আমরা এসে পৌঁছালাম হচ্ছে ত্রিবেণী স্টেশন। এই ট্রেনে করেই আমরা কিন্তু ত্রিবেণী এসেছিলাম যখন বাংলার কুম্ভ মেলাতে গেছিলাম। এখানেই তো সঙ্গম আছে, গঙ্গা যমুনা সরজু সঙ্গম। ওই একটা ভিডিও বানানো আছে ডেডিকেটেড, তুমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। এবার বাংলার কুম্ভ মেলা কিন্তু বেশ ভালো জমজমাট হয়েছিল। আর এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে আমাদের নবদ্বীপ পৌঁছাতে। ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে 11:05। মানে ওই 11টা নাগাদ ট্রেনটা ঢোকালো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে আমরা আজকে টোটো ধরবো, ধরে আজকে এখানে যে সাইট সিনগুলো আছে, যে এই দর্শনীয় জায়গাগুলো, সেগুলো ঘুরবো। তো চলো আগে স্টেশন থেকে বেরোই, কারণ ওভারব্রিজে উপরে আছি বলে ভিডিওটা করছি। স্টেশন চত্বরে তো ভিডিও বানানো বন্ধ, তাই বেশিক্ষণ করছি না। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। আর দেখতে পাচ্ছ এই ঠিক আমি নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে বেরোলাম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম।
এখান থেকে বাইরে বেরিয়েই এখন সামনে মানে এই হচ্ছে টিকিট কাউন্টার এই পাশটা, আর এই পাশে সামনে রয়েছে প্রচুর টোটো। এইখান থেকে আমরা দেখে নেব যে নবদ্বীপে একদিন ঘোরার জন্য কেমন কি খরচাপাতি আছে এবং কি কি দর্শনীয় স্থান আছে, সেগুলো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করবো। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু নবদ্বীপ ধামের সমস্ত তথ্য পেয়ে যাবে। একদিনে এসে কিভাবে নবদ্বীপ ধাম ঘুরে কি কি জায়গা দেখবে, কত কি খরচা হবে, কোথায় খাবে, এবং তারপরে এখান থেকে চলে যাবে হচ্ছে বাড়ি, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তাহলে চলো বেরিয়ে পড়া যায়। দেখো ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে সকাল 11:15। এই হচ্ছে স্টেশন চত্বর থেকে বেরিয়ে এই পাশে প্রচুর টোটো থাকবে। এইখানে কিন্তু প্রচুর টোটো আছে। আমরা এখান থেকেই একটা টোটো দাদাকে ঠিক করলাম, আর এখান থেকে আমরা বেরোবো হচ্ছে নবদ্বীপের সাইট সিন গুলো করতে। এই হচ্ছে আমাদের টোটো দাদা, সব জায়গা ঘুরে দেখাবো তো? স্ট্যান্ডার্ড তো আমাদের 600 টাকা, 600 টাকা হচ্ছে কি মেন, ঠিক আছে, দু সাইড দেখলে। হ্যাঁ, এবার সেটা কম বেশি একটা কাস্টমাইজ করে নিলে কম বেশি নিজেদের মতো। এটা কি ভাড়া কখনো কমে বাড়ে এরকম কোনো ব্যাপার আছে? না, কমে পারে না, এবার সবসময় হচ্ছে একই একই। শীতকাল হোক গরমকাল হোক যখনই সবসময় একই। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম স্থান গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুটা অনেকদিন ধরেই আছে নবদ্বীপে। যদি তোমরা আসো তাহলে এই গৌরাঙ্গ সেতুটা অবশ্যই দেখবে। একটা কথা বলে রাখি, এখানে স্টেশনের বাইরে যে টোটো দাদাগুলো আছে না, ওরা কি করে, ওরা তোমাদের একটা ভুলভাল রেট বলবে, ঠিক আছে, মানে এতগুলো জায়গা ঘুরিয়ে দেবো, এত জায়গা ঘুরিয়ে দেবো, 800 টাকা 900 টাকা, ঠিক আছে। একদম বার্গেনিং করে তবেই কিন্তু এগোবে। যে যা পারে সে সেরকম রেট চায়। লোক দেখলেই মানে এদের উল্টো পাল্টা চাওয়ার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আর এই এসে পৌঁছালাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। আর যেটা টোটোর ব্যাপারটা বলছিলাম, অবশ্যই কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে রানিং টোটো ধরতে পারো, আর না হলে স্ট্যান্ড থেকে যখনই টোটো ধরবে অবশ্যই বার্গেনিং করবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। এই আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। আর এই হচ্ছে গঙ্গা, দেখো মাঝখানে চর পড়ে গেছে গঙ্গার। আর এই গঙ্গার ঠিক ওপরেই তৈরি হয়েছে গৌরাঙ্গ সেতু, মানে এটা এপাশ থেকে ওপাশে কানেক্ট করছে। আর এই দিক থেকে কিন্তু নর্থ বেঙ্গলের রাস্তাও রয়েছে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে গৌরাঙ্গ সেতু। হ্যাঁ, এটা দেখার কিরকম বিষয় না, তবে তোমরা এখানে আসতে পারো ঘোরার জন্য। বিকেলবেলা যদি সময় থাকে তোমরা এখানে আসতে পারো। এখানে গঙ্গা রয়েছে, নিচে চর পড়ে গেছে, দেখো কতটা। তাহলে গৌরাঙ্গ সেতু দেখা কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে আসতে পারো, যদি আসো তাহলে অবশ্যই টোটো দাদাকে আগে থেকে বলে নেবে যে আমরা গৌরাঙ্গ সেতুটা কিন্তু যাবো। তো চলো এর পরের দর্শনীয় স্থান কি আছে সেটা দেখা যাক। নবদ্বীপে এখানে এসে যে পরিমাণে এখন এমনিতেই যে পরিমাণে গরম পড়েছে, তো সেই অনুযায়ী এই আখের রসটা খুব দরকার ছিল। চলো আখের রসটা খেয়ে তারপর আমাদের জার্নিটা শুরু করি। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছানো হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির। এই হচ্ছে মূল মন্দির। এটা মূল মন্দির মানে পুরাতন মন্দির এটাই। আর এইটা হচ্ছে নতুন জল মন্দির, এটাতে যাব। চলো আগে পুরোনো মন্দিরটা ঘুরে আসা যাক। হনুমান রয়েছে কিন্তু এখানে, দেখো কত হনুমান। এই দেখো, মোবাইল সাবধানে রাখবে। আমরা এখন এসে গেছি হচ্ছে জল মন্দির, যে পুরাতন মন্দিরটা আছে তার ঠিক ভেতরেই। এই জায়গাটা হচ্ছে এই নাট মন্দির বলতে পারো। সামনে রয়েছে গৌরাঙ্গদেবের মূর্তি। চলো তোমাদের দেখাই। এখান থেকে বসে মানে এই জায়গাটা থেকে বসেই তোমরা সোজা দেখতে পারবে, আর বেশ ঠান্ডা জায়গা। এই যে ভেতরে দেখো, এই যে এই ভেতরেই আছে রাধাকৃষ্ণের মূর্তি, কি সুন্দর লাগছে দেখো। এই যে এখানে লেখা আছে দেখো, শ্রী মন্দিরে উঠবেন না, মানে এর ওপর ওঠা বারণ। শুধুমাত্র নাট মন্দিরে বসে বা দাঁড়িয়ে বা এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু তোমরা দর্শন করতে পারো বিগ্রহকে। হচ্ছে নতুন জল মন্দির, যেটা আমরা ঢুকলাম, এখন প্রবেশ করলাম। আর এই ঢোকার সাথে সাথেই দেখবে এই হচ্ছে মেন জল মন্দির, মানে মাঝখানে মন্দিরটা রয়েছে। ঠাকুরমশাই এখানে, এই যে ঠাকুরমশাই কি করে, ওই নৌকাটায় চেপে ওই জায়গাটায় যায়, পুজো করে তারপর ওখানে পুজো হয়ে গেলে তো ওখান থেকে এখানে চলে আসে। মানে নর্মাল পাবলিকদের কিন্তু ওখানটা যাওয়া নিষিদ্ধ। শুধুমাত্র ঠাকুরমশাই এই বোটে করে ওখানে যায়, পুজো করে আবার চলে আসে। তোমরা যদি বিকালের দিকে আসো, ঠিক এই পুরো জায়গাটা ঘুরতে পারবে সময় দিয়ে। আর এইখান থেকে ওই মেন মন্দিরের ভেতরটা দেখা যায়। এখন তো যেহেতু বন্ধ আছে। আর এর ভেতরে কিন্তু হরিণ আছে, মানে একটা হরিণালা রয়েছে, সামনেই রয়েছে। চলো যাই ওদিকে। আর এই হচ্ছে দেখো মন্দিরের চত্বরটা পুরোটা, এই যে। আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। আসতে এখানে যে অফিস করা আছে সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো, কত কি খরচাপাতি আছে জেনে নিয়ে তোমরা কিন্তু থাকতেও পারবে। এই যে এই সামনেই রয়েছে, এই দেখো এখানে রয়েছে খরগোশ। এই প্রচুর দেখতে পাচ্ছ ভিতরে
এই দেখো খরগোশগুলোকে দেখো, কত ছোট ছোট খরগোশ রয়েছে এখানে। খাবার দিচ্ছে এখানে, খাবারও দিতে পারবে তোমরা কিনে এখান থেকে। আর এই দেখো কত হরিণ, এত কাছ থেকে কিন্তু হরিণ তোমরা চট করে কোথাও দেখতে পাবে। এই যে দেখো এত হরিণ সামনে কখনো তোমরা কোথাও দেখতে পাবে না, শুধুমাত্র এখানে আসলে দেখতে পাবে। আর এই যে খাবারগুলো দেওয়া হচ্ছে এগুলো বাইরে গেটের মুখেই 10 টাকা করে পাওয়া যায় কিনতে। আমি এখন খাওয়াচ্ছি হরিণদেরকে, দেখো কতগুলো হরিণ পরপর। দেখছো এগুলো হচ্ছে থাকার জায়গা, এখানে আসলে তোমরা কিন্তু থাকতে পারবে। এর পাশে অফিস ঘর রয়েছে এই দিকটায়, কথা বলে এখানে কিন্তু থাকতেও পারবে। মূল মন্দির এবং নতুন মন্দির দুটোই দেখা তো কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আর এখানে বিশাল রোদ এখন, চলো আমরা এখন বেরিয়ে যাই আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান আছে সেটা দেখার জন্য। কারণ হাতে সময় কম আর তোমাদের দেখাতে হবে সমস্ত কিছু, তাই আমাদের দৌড়াদৌড়ি তো করতেই হবে। এই জায়গাগুলো টুকটাক কিছু কেনাকাটার দোকানও রয়েছে এই পাশে। এই দিকটা কিন্তু এই যে হরিণের খাবার পেয়ে যাবে, হরিণের খাবার পেয়ে যাবে 10 টাকা করে না, এগুলো সব 10 টাকা করে। এই নবদ্বীপের ভেতরে রাস্তাঘাট কিন্তু খুবই সরু, তোমরা কিন্তু আসলে অবশ্যই একটা টোটো করে নেবে ঘোরার জন্য। মেনলি হচ্ছে 4 চাকা এই জায়গাতে ঢুকে খুব সমস্যা হবে, মানে এত সরু জায়গাটা, এপাশ থেকে ওপাশে যে গাড়িগুলো চলবে 4 চাকাতে সমস্যা। তোমরা বাইক নিয়ে আসলে আরামসে ঘুরতে পারবে। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে এই দেখো শ্রী শ্রী মদ্রাদা কৃষ্ণচন্দ্র জিউর মন্দির, এই যে সামনে রয়েছে। চলো ভেতরে ঢুকবো আস্তে আস্তে ভেতরে। এখন এই যে ঢোকার সাথে সাথেই বেশ সুন্দর পাশে রয়েছে বাগান করা রয়েছে। এখানে একটা সুন্দর উঠোন টাইপের করা রয়েছে, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, সিসিটিভিরও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে সোনার মন্দির। এই রানীর বাড়ি মণিপুর, নবদ্বীপ, নদিয়া। এই দেখো সোনার মন্দির লেখা রয়েছে। এইখানে জুতোটা খুলে আমরা এখন প্রবেশ করব। এই যে মন্দিরের উপরে চূড়াগুলো দেখছো, এই যে দেখো একটু জুম করে দেখাচ্ছি, এই যে চূড়াগুলো এইগুলো হচ্ছে সোনা, ওই জন্য সোনার মন্দির বলা হচ্ছে। আর এই হচ্ছে এই দেখো বিগ্রহ রয়েছে ভেতরে, রাধাকৃষ্ণ দেখো ভেতরে রয়েছে। এর উপরে কিন্তু ওঠা বারণ। আর তার ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে এই যে নাট মন্দির, যেখানে বসে তোমরা মন্দির দর্শন করতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সোনার মন্দির, মানে পুরো মন্দিরটা সোনা না, ওপরের অংশটা, মানে উপরে যে চূড়াগুলো আছে এগুলো সোনা, হ্যাঁ সত্যিকারের সোনা। তাই জন্য এই জায়গাটা হচ্ছে সোনার মন্দির, রানীর বাড়ি, মণিপুরের রানীর বাড়ি। তো সেইখানেই এখন তোমাদের দেখালাম। তো চলো এরপরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোমাদের একটু আগে যে দেখালাম ওই কুপন সংগ্রহ করে ভোগের জন্য, ভোগ প্রসাদের জন্য, সেটা কিন্তু সকাল 9টার মধ্যে তোমাদের কাটতে হবে। মানে 9টার মধ্যে সংগ্রহ না করলে কিন্তু তোমরা সেদিনের জন্য টিকিট পাবে না। আর টিকিট মূল্য হচ্ছে 120 টাকা। আর ভোগটা দেওয়ার সময় হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে থেকে ভোগ টাইম, মানে ওখানে তখন থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। তো অবশ্যই তোমরা যদি এখানে ভোগ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই 9টার মধ্যে এসে কুপনটা কেটে নেবে। তারপরে ঘুরে ঘুরে এসে 12:30 বা 1টা নাগাদ এসে তোমরা কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারো। এই আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে দেবানন্দ গৌড়ীয় মঠে। এই জাস্ট এসে পৌঁছালাম, এই দেখালাম তোমাদের ফুটেজটা। আর এই গৌড়ীয় মঠে কিন্তু সামনেই বিজ্ঞপ্তি লাগানো আছে, যেখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে করা যাবে না। যদি করা হয়, যদি ধরা পড়ে তাহলে 500 টাকা ফাইন হতে পারে। তো আমরা বাইরে থেকেই তোমাদের দেখাবো, ভেতরটা দেখার জন্য তোমাদের অবশ্যই এখানে এসে দর্শন করতে হবে। কিছু বিজ্ঞপ্তি আছে যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও, এই দিকটা আছে এবং এই দিকটাও করা আছে। এখানে ফটোগ্রাফির জন্য এই দিকটা স্পেশালি বলা রয়েছে, মোবাইল বা ক্যামেরা যাই ব্যবহার করছো তোমরা কোনোভাবেই কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে তোমরা দেখতে যখন আসবে তখন অবশ্যই তোমরা ভেতরে ঢুকে দেখতে পারো। তাহলে চলো মন্দির দর্শন করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গেলাম ভেতরে। আজকে যেহেতু সময় হচ্ছে ঘড়ি কাটায় 12:10, মানে ভেতরে পুজো হচ্ছে, তাই জন্য মেন যে দরজাটা আছে বিগ্রহের, সেই দরজাটা বন্ধ আছে। তবে কিছু ইনফরমেশন দিয়ে দিই, যদি তোমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে চাও সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে তোমাদের কুপনটা কাটতে হবে। দুপুরের যদি প্রসাদ নিতে যাও, দুপুরে প্রসাদটা দেওয়া হয় 12:30, সেটা মূল্য হচ্ছে 50 টাকা। আর রাতে যদি প্রসাদ নিতে যাও 8:30টার সময় প্রসাদটা দেওয়া হয়, রাতের প্রসাদটা হচ্ছে 40 টাকা। এই জায়গাগুলো দেখছো, এই যে এই পাশটা, এই পুরো জায়গাটা কিন্তু থাকার ব্যবস্থা আছে এইখানে। এই আমাদের দেখা হয়ে গেল, চলো বেরিয়ে পড়ি পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। তো এই আগের ভিডিওতে তোমাদের ঘুরিয়েছি বদ্বীপ, আজকের ভিডিওতে তোমাদের ঘোরাচ্ছি নবদ্বীপ।
আর নবদ্বীপ হচ্ছে পুরো মন্দির নগরী, যেখানে দেখবে আশেপাশে ছেয়ে রয়েছে মন্দির। সব থেকে প্রাচীন জায়গা নবদ্বীপ। আমরা এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে এই যে সোনার গৌরাঙ্গ, সব থেকে পপুলার যেখানে তোমরা আসতে সোনার গৌরাঙ্গ দেখতে পারবে। আর তার ঠিক আমার ঠিক এই পাশটায় আছে সমাজবাড়ি যে মন্দিরটা আছে সেই মন্দিরটা। মানে ভেতরে ঢোকার জন্য কিন্তু অবশ্যই জুতো তোমাদের বাইরে খুলে দেওয়া, ভেতরে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দিরটা লেখা রয়েছে। চলো ভেতরে ঢুকি, দেখি ভেতরে যাই। ঢুকে গেছি হচ্ছে সোনার গৌরাঙ্গ যে মন্দিরটা, তার ভেতরে নিচটা দেখো এরকম কিছুটা, নিচের অংশটা পুরোটা এই জায়গাটা। এখানে ঠাকুরের ছবি, বই এগুলো কিছু বিক্রি হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছি। আরো কিছু ঠাকুরের জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। সোনার গৌরাঙ্গ দর্শন হলো, ভেতরটা তোমায় দেখালাম। আর এই রাস্তাটা প্রচন্ড মানে কনজেস্টেড, মানে গাড়ি ঘোড়া প্রচুর, সরু জায়গা তো, তার মধ্যে এত গাড়ি ঘোড়ার প্রচন্ড কনজেস্টেড, এই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ তো আসতে পারে। আর ভেতরে কি ছিল তোমায় তো দেখালাম, যে সোনার গৌরাঙ্গ ছিল, তার সাথে গোপাল ছিল, রাধাকৃষ্ণ ছিল, এই সমস্ত কিছু বিগ্রহ কিন্তু ভেতরে রাখা রয়েছে। তো আসলে অবশ্যই দর্শন করে যাও। আর অবশ্যই এখানে সোনার গৌরাঙ্গ দেখার জন্য 10 টাকা করে জনপ্রতি টিকিট লাগবে ভেতরে ঢোকার জন্য। আর নিচে কিছু কেনাকাটা টুকটাক দোকানে যেগুলো তোমায় দেখালাম, টুকটাক কিছু কেনা হলে তোমরা কিনতেই পারো। এসে পৌঁছে গেলে আমার সমাজবাড়ি মন্দির, শ্রী রাধারমণ বাগ লেখা আছে দেখো উপরে। বাইরে থেকে দেখো ওয়ালের মধ্যে সুন্দর সুন্দর কিছু চিত্র এখানে রাখা রয়েছে। এই দেখো, এই যে সমাজবাড়ি লেখা রয়েছে। আর এই হচ্ছে মেন গেট। এইটা চলো ভেতরে ঢুকি। এই প্রবেশ করছি এখন হচ্ছে আমরা সমাজবাড়ি মন্দিরে। এখানে দেখো মিষ্টির দোকানপাট রয়েছে, টুকটাক কিছু দোকান। দুপুরে প্রসাদ সংগ্রহের জন্য কুপন এখান থেকে দেখো কোথায় লেখা আছে, যে ইনফরমেশনটা তোমায় দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে নাট মন্দির, যেটা হচ্ছে তোমরা যদি এখানে আসো ভাবো যে দুপুরে প্রসাদ এখানেই খাবে, এই সমাজবাড়িতে। মানে সব থেকে বড় মন্দির হচ্ছে নবদ্বীপে এটাই। তো এখানে 9টার মধ্যে কুপন তোমাদের সংগ্রহ করতে হবে। নর্মাল কুপন হচ্ছে 80 টাকা, আর যদি তোমরা সেবার কুপন নিতে চাও বিষ্ণু সেবার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100 টাকা। 9টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। প্রসাদ দেওয়ার সময় হচ্ছে দুপুর 1টা থেকে। এই প্রবেশ করছি এখন মন্দিরে। আমি নিজেরও 2-4টি ছবি। এই হচ্ছে বিগ্রহ, দেখো ভেতরে রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখো কত সুন্দর। তার পাশে বিভিন্ন সখীরা রয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে এখন প্রচুর লোকজন কিন্তু এখানে এসে, দেখো প্রচুর লোকজন বসে আছে। চলো বেরিয়ে পড়ি এর পরবর্তী সাইট সিনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। ঠিক এই গেটটার ভেতরেই রয়েছে, একদম সামনে দেখা যাচ্ছে। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। এসে পৌঁছালাম মহাপ্রভুর জন্মস্থান দেখতে। একটু এগোতেই দেখতে পাচ্ছি এই বিরাট বড় নিম গাছটি। 1486 খ্রিস্টাব্দে নিম গাছের তলায় সচিমাতার কোলে জন্ম নিলেন এই ছোট্ট নিমাই। আর এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করার জন্য মহাপ্রভুর আরেক নাম কিন্তু নিমাই। এই নবদ্বীপে আসলে এই জায়গাটা অবশ্যই আসতে হবে, যেহেতু এখানেই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। মানে এখানেই আবির্ভাব হয়েছিল তিনি সচিমাতার কোলে, ঠিক এই নিম গাছটার তলায়। আর মন্দিরটা খুলে হচ্ছে সকাল থেকে খুলে যায় দুপুর 1টা, যেমন মানে 1টা যেমন এখন বাজে, বন্ধ হয়ে গেল দেখালাম তোমাদের। আবার বিকেল 4টে থেকে 4:30 খোলে। আর এই দেখো এই জায়গাটা একটা ছোট্ট বৃন্দাবন টাইপের তৈরি করছে, এখনো সময় লাগবে। এই দেখো শ্রীকৃষ্ণের যে লীলা, এই দেখো সেই লীলার পুরো চিত্রটা মানে একটা মডেলের মাধ্যমে এখানে দেখানো রয়েছে। এইখানে শ্রীকৃষ্ণের রথকে দেখানো রয়েছে। দেখো আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে নরহরি ধাম, যেখানে তোমরা আসলে দেখতে পাবে 60 ফুট উঁচু মহাপ্রভু মূর্তি।
আর বাইরে প্রচন্ড রোদ, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, সামনেই ঠিক রয়েছে। আর এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে, টিকিট মিনো জনপ্রতি হচ্ছে এই যে 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। ঠিক সামনেই আছে টিকিট কাউন্টার ঢোকার মধ্যে। চলো তোমায় দেখাই, এইটা হচ্ছে মেন গেট আর এই হচ্ছে টিকিট কাউন্টার। 10 টাকা করে টিকিট লেখাই রয়েছে। এখানে কি কি লেখা আছে একটু পড়ে নিতে পারো। ঢোকার মুখেই দেখো কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, যেটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। কি কি করতে পারবে না সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে অলরেডি। হচ্ছে দেখো ঠিক এরকম গেট, এখান দিয়ে তোমাকে ঢুকতে হবে একদম লাইন করে। আর দেখো একটা কৃত্রিম মানে আর্টিফিশিয়াল একটা গুহা তৈরি করা রয়েছে, আর এই গুহার মধ্যে ঢুকতে চলেছি আমরা এখন। বাহ বাহ বাহ, গুহাটা কিন্তু বেশ সুন্দর, মানে আর্টিফিশিয়াল হলেও বেশ সুন্দর, মানে মনে হচ্ছে একদম অরিজিনাল। দারুণ সুন্দরভাবে কিন্তু এই গুহাটা তৈরি করা রয়েছে। এই বেরিয়ে গেলাম, এই হচ্ছে বাইরের পরিবেশটা। তো এখানে জল থাকে খুব সম্ভবত, এখন দেখছি জল নেই। আর এখানে কিছু ছোট ছোট মডেল রয়েছে ভেতরে এই জায়গাটায়। তো ভেতরে কিছু মডেল আকৃতি করে তৈরি করা রয়েছে, বেশ সুন্দর লাগছে ভেতরটা। রাধাকৃষ্ণের যে মূর্তি আছে সেগুলো এখানে অনেক জায়গাতেই রাখা রয়েছে ভেতরে, এরকম গার্ডেন টাইপের করে। এরকম সরু রাস্তা রয়েছে, এইভাবে তোমরা ঘুরে পুরো জায়গাটা দেখতে পারবে। পুরো জায়গাটাই বেশ গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, বাগান রয়েছে আশেপাশে। দেখো এই ভেতরে কিন্তু ঢোকা যায় না, এগুলোকে এরকম রাস্তা দিয়ে তোমরা যখন হাঁটবে তখন এই আশেপাশে দেখতে তোমায় যেতে হবে। বজরংবলীর মূর্তি রয়েছে, এই দেখো বিভিন্ন মডেল রয়েছে এখানে, তাদেরকে দেখানো হয়েছে, মানে একটা মিউজিয়াম টাইপের এরকম করা রয়েছে ভেতরে। এই দেখো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে রয়েছে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু একটা মডেল এখানে দাঁড় করানো আছে, দেখো কত সুন্দর মডেল তৈরি করা রয়েছে এখানে আশেপাশে। আর বাগান, পুরো বাগানের মধ্যে দিয়ে কিন্তু এই মডেলগুলো রয়েছে, তোমরা ঘুরতে কিন্তু এখানে দেখতে পারবে। এইভাবে রাধাকৃষ্ণ সখীদের মডেল বিভিন্নভাবে তৈরি করা রয়েছে এইখানে। আর এই হচ্ছে 60 ফুট উঁচু সেই চৈতন্যদেবের মূর্তি, যেটা কিন্তু এখন রক্ষণাবেক্ষণে কাজ চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখন। এখানে বেশ সুন্দর দেখো ঝর্ণা করা রয়েছে, বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে, নিচে জলাশয় টাইপের বানানো রয়েছে এখানে। এই দেখো রাতে লাইটিং হলে, লাইটিং যখন হয় না বিকেলের দিকে আসলে তোমাদের সব থেকে ভালো হবে। এখানে কিন্তু 5 টাকায় দেখো ওয়াশরুমও পেয়ে যাবে এখানে। এই যে সামনে এগিয়ে এসে মিউজিয়াম রয়েছে, ওই পাশে মিউজিয়াম রয়েছে, এটা হচ্ছে মিউজিয়াম। চলো ভেতরটা ঢোকা যাক। আর এখানে জুতো খোলার কোনো প্রয়োজন নেই, জুতো পরে ঢুকতে পারো। এই ঢুকলাম, এই দেখো বিষ্ণুদেবের মূর্তি রয়েছে এখানে। এই দেখো গেট দিয়ে ঢুকেই ভেতরে কিন্তু এই সামনেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। এই যে এখন কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ চলছে, ভেতরে মডেলগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ চলছে বিভিন্ন রকম। আর এই পুরো চত্বরটা, এই জায়গাটা, এই যে পুরো চত্বরটা, এই জায়গাটা পরপর কিন্তু মডেল দিয়ে সাজানো, একদম বৃন্দাবন টাইপের করা রয়েছে পুরো জায়গাটা, দেখতে পাচ্ছ। এই দেখো এই যে কলিযুগের লীলা, দেখো কি সুন্দরভাবে দেখানো রয়েছে এখানে। দেখো এই ওপরে লেখাও রয়েছে কী কী আছে না আছে, সমস্ত কিছু যেখানে সাজানো রয়েছে তার ঠিক ওপরে সেটা সম্বন্ধে কিন্তু লেখা রয়েছে। এইখানে দেখো হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য যেটা, সেটা রয়েছে এখানে। তখনকার দিনে মহাপ্রভুর সময় যে নগর সংকীর্তন হতো সেটা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে এই মডেলের মাধ্যমে। এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই রয়েছে এই যে মহাপ্রভু রয়েছেন এখানে। এই যে শৈশবে শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে মেরেছিল সেই জিনিসটাই কিন্তু এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ঠিক ওপরে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, দেখো বিভিন্ন মডেলগুলোকে ভেতরে, মানে তখনকার যে লীলাগুলো ছিল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, চৈতন্যদেবের যে লীলা ছিল এবং শ্রীকৃষ্ণের। বাহ কি সুন্দর লাগছে, দেখো শ্রীকৃষ্ণ মাঝখানে, আর তার পাশে রাধা, তার পাশে সখীরা রয়েছে, দারুণ সুন্দর লাগছে। দেখো আবার কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে গোপাল, লাড্ডু হাতে গোপাল, লাড্ডু গোপাল। দেখো এখানে একটা দড়ি ছিল, দড়িটা দেখছি এখন এই দেখো ছিঁড়ে গেছে দড়িটা। এখানে দড়িটা থাকলে, দড়িটা দিয়ে মানে এই নিচটা দড়ি থাকলে এরকমভাবে টানা যায় এই লাড্ডু গোপাল, সেই দড়িটা দেখছি ছিঁড়ে গেছে। এই হচ্ছে লাড্ডু গোপাল। আর এই পাশেই রয়েছে নরসিংহ মূর্তি, এই দেখতে পাচ্ছ। এই সেই 60 ফুট মূর্তি, দেখো কত বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি এখানে দেখো, যেখানে কিন্তু রক্ষণাবেক্ষণে কাজ চলছে এখন, তাই ক্লিয়ারলি তোমায় দেখাতে পারলাম না যেহেতু কাজকর্ম এখন চলছে। এই দেখো সব থেকে বড় চৈতন্যদেবের মূর্তি কিন্তু ঠিক এই নবদ্বীপের নরহরি ধামে 60 ফুট
উচ্চতা সম্পন্ন এই মহাপ্রভুর মূর্তি রয়েছে দেখো এখানে। ঘোরার সাথে সাথে আমার নরহরি ধামে এসে এই জেঠুর সাথে আমার দেখা হয়ে গেল। উনি এসেছেন সাউথ 24 পরগনা থেকে এই নবদ্বীপ ধামে। তোমরা অনেকে মায়াপুর যাও, এদিকে নবদ্বীপ আসো না। এখানে না আসলে পরে জীবনই সার্থক হবে না, পৃথিবীতে আসা সার্থক হবে না। এইটাই হচ্ছে আদর জায়গা ভগবানের। মায়াপুর তো পরে হয়েছে, একদম এটাই হচ্ছে একদম অরিজিনাল ভগবানের স্থান। যারা না এসছে তারা জীবনে খুব মিস করেছে। একদম আপনারা সবাই আসবেন, সবাই আসো। আর এটাই কিন্তু প্রাচীন জায়গা। তোমরা মায়াপুর যাও যেটা কৃত্রিম ভাবে, এটা কৃত্রিম। হ্যাঁ, এইটা হচ্ছে প্রাচীন। মহাপ্রভু এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তার লীলা সব এখানেই সব বর্তমান। আপনারা না দেখলে মিস করবেন, অবশ্যই আসবেন। অবশ্যই। আমাদের নরহরি ধাম দেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো দাদা আমাদের কোন সাইট সিন দেখতে নিয়ে যায় সেদিকে যাওয়া যাক। আর এখানে আশেপাশে প্রচুর মন্দির আছে, একদিনে বা দুদিনে তোমরা কিন্তু সমস্ত কিছু কভার করতে পারবেই না। তো সেই জন্য সমস্ত যে সাইট সিন, আমাদের মেন যে সাইট সিনগুলো আছে সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না কিন্তু, আর শেয়ার করো ভিডিওটাকে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা আমাকে এখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে নিতে পারো। ওখানে আমি এই যে জায়গাগুলো যে ঘুরি আমরা, এখানকার ফটোগ্রাফ, মানে যে ফটোগুলো তুলি সেই ফটোগ্রাফগুলো, এবং তার সাথে যে ভিডিও বানাই, ছোট ছোট ক্লিপ বানাই, রিলস, সেগুলো কিন্তু দিয়ে থাকি। সেগুলো তোমাদের কিন্তু অনেক কাজে আসতে পারে। তো ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 1:45। আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান পোড়ামা তলা। ঢোকার মুখেই কিন্তু দেখো প্রচুর দোকানপাট রয়েছে এখানে, কেনাকাটার জন্য কিন্তু অজস্র দোকানপাট। এই এখানে কিন্তু ডালাও রয়েছে, 30 থেকে শুরু। আচ্ছা, নিজের মতো যদি কেউ বলে যে বানি ফানি দিতে করে দিতে পারবেন তো? আগেকার দিনে এই গাছের উপরে সব পণ্ডিতরা পড়াশোনা করতেন। যারা পড়তে আসতেন তাদের মধ্যে একজন মায়ের দর্শন পায়, সেই থেকে পড়ুয়ার মা থেকে অপভ্রংশে পোড়া মায়ে চলে আসে। অনেকে বলে আগুনে পুড়ে গেছিল, যার জন্য এখানে সাইনবোর্ডে লেখা আছে বিদগ্ধ জননী। দগ্ধ মানে পোড়া, বিদগ্ধ মানে পণ্ডিতদের বলা হতো বিদগ্ধ। সেই বিদগ্ধদের জননী এই পোড়া মা। আমাদের চৈতন্য দেবের বহু আগে এই কাজ, তখন তো এত কিছু ছিল না, এখন তো রেলিং ফেলিং দিয়ে অনেক কিছু করা হয়েছে। তখন এই সমস্ত জায়গায় সম্পূর্ণ মাটি ছিল, এখান দিয়ে সমস্ত ইয়ে ছিল। তখন আর কি মানে মোটামুটি পণ্ডিতদের এখানে টোল সংস্কৃত টোল ছিল। এখনো বছরে একদিন নীল সরস্বতীর পুজো হয়, এবং সেই দিন সরস্বতী পুজোর দিন মায়ের অঞ্জলি হয়, ভক্তগণ আসে, অনেকে এখানে এসে অঞ্জলি দেয়। এই হচ্ছে তোমার মায়ের মন্দির। ওপরে একদম ওপরে দেখো লেখা আছে ওই জায়গাটায়, দেখো শ্রী নবদ্বীপেশ্বরী বিদগ্ধ জননী, যেটা এক্ষুনি তোমাদের বললো পোড়ামাতা মন্দির। এই হচ্ছে মন্দির, কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মন্দির। এই যে ভেতরে দেখো এখানে কিন্তু ঘট রয়েছে, মায়ের কোনো মূর্তি এখানে নেই, কিন্তু ঘট আছে, ঘটকে পুজো করা হয়। আর এইখানে দেখো মানত করার জন্য তোমরা এখানে ঢিল বেঁধে যেতে পারো, এখানে কিন্তু রয়েছে। কাকিমা বাঁধছেন দেখো ঢিল, তোমরা চাইলে মানত করার জন্য কিন্তু এখানে এসে ঢিলও বাঁধতে পারো। এই হচ্ছে সেই বিশাল বটগাছ, বহু পুরনো চৈতন্যদেবের মহাপ্রভুর আগের সময়ের এই কিন্তু বটগাছ। এখানে বটগাছের মধ্যে তোমরা মানত করার জন্য এরকম ঢিল বাঁধতে পারো। এই সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভবতারিণী মন্দির, এই যে মা ভবতারিণী। এই দেখো, এই জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো পরিষ্কার করছেন ঠাকুরমশাই এখন। মা ভবতারিণী জয়। এই দেখো, এই পোড়ামার মন্দিরের এখানে ধূপ বা মোমবাতি জ্বালাতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা, এই হচ্ছে মন্দির, এই জায়গাটা কিন্তু মোমবাতি ধূপকাঠি তোমরা এখানে জ্বালাতে পারো। আর এই ভেতরে পুজো হচ্ছে, যেখানে মা আছেন, মানে ঘট রাখা রয়েছে। আর তার ঠিক অপোজিটে মানে এর পাশেই রয়েছে মা ভবতারিণী মন্দির, যা দেখালাম তোমাদের একটু। এখানে ফুল মালা সমস্ত কিছু কেনাকাটার অপশন একদম মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে এইদিকে। আর আমরা এখন এগোচ্ছি হচ্ছে এই সামনে, যেটা হচ্ছে ভবতারণ মন্দির, মানে মহাদেবের মন্দির। এই সাইডে এই ঠিক এইখানে পোড়ামাতার মন্দির রয়েছে, তার ঠিক একটু এগিয়ে এসে এখানেই রয়েছে মহাদেবের মন্দির। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে একদম 2টো।
দুপুর 2টো। আর আমাদের সাইট সিন সমস্ত কিছু কমপ্লিট। নবদ্বীপের কিছু কিছু জায়গা আমরা দেখতে পাইনি, এই সমস্ত ব্যাপারে আমি একটু পরে আসছি, কেন দেখতে পারিনি সেই সব জায়গাগুলো তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। চলো আগে পেট পুজো করে নেওয়া যাক। সকাল থেকে কিছু খাইনি, সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তারপর এখানে এসে খাওয়ার একদম সময় হয়নি। সাইট সিন কমপ্লিট করে এবার চলো এখানে যে মানে বিশেষ লাল দই সেটা কিন্তু খেতে হবে। চলো, এই দেখতে পাচ্ছ আমরা এখানে পপুলার দোকানে ঢুকেছি, মিষ্টান্ন ভবন। তোমরা আসলে কিন্তু এখান থেকে অবশ্যই লাল দই ট্রাই করতে পারো। এই দেখো এখানে রয়েছে, এই দেখো লাল দই, এইসব ভাড় বড় বড় ভাড় এখানে রয়েছে। আর আমরা নিচ্ছি এই ছোট, এটা কত নিল? 28 টাকা নিচ্ছে 100 গ্রাম লাল দই, যেটা আসলে না ট্রাই করে বাড়ি যাওয়ার কোনো মানি হয় না। স্পেশাল মাস্ট ট্রাই। তো এই দইটা এখন খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি পথে রওনা দেবো। বেশ সুন্দর। তো লাল দই তো খাওয়া কমপ্লিট। এবার আমি এখন দাঁড়িয়ে যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ঘাটের সামনে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে নবদ্বীপ ঘাট। এখানে পুরো টোটো বড় রয়েছে। তোমরা যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা ওপার থেকে এই নবদ্বীপ ঘাট পার করেও কিন্তু তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবে টোটো নিয়ে একদম নবদ্বীপ ভ্রমণ করতে। আর এই নবদ্বীপ ঘাটে রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, তার সাথে হোটেল থাকার ব্যবস্থা, এবং যেখান থেকে আমরা এই লাল দই খেলাম যেটা হচ্ছে এই ওপরে দেখতে পাচ্ছ মিষ্টান্ন ভবন, বেশ সুন্দর। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন হয়ে বাড়ি যাচ্ছি না, আমরা বাড়ি যাবো হচ্ছে নবদ্বীপ ঘাট পার করে কৃষ্ণনগর হয়ে বাড়ি যাবো। তো রিক্সা করে নবদ্বীপ গেলে কত না? নবদ্বীপ ঘোরাটা মেন 8টা মন্দির আছে, 300 টাকা নেই। 300 টাকা কমপ্লিট হয়ে যায়? 300 টাকা 250 টাকা নেই। মেন মন্দির সমস্ত? হ্যাঁ, মেন মন্দির থেকে নিই, টাউনের মধ্যে। টাউনের মধ্যে? হ্যাঁ, টাউনের মধ্যে। আর টাউনের বাইরে গেলে? টাউনের বাইরে আছে নিমা জন্মস্থান, হ্যাঁ হ্যাঁ, 60 ফুট মহাপ্রভু। ওটা দেখলে একটু ভাড়া বেশি, 400 টাকা। 400 টাকা মানে সমস্ত হ্যাঁ, কিছু 400 টাকা কভার হয়ে যায়? হ্যাঁ, কভার। একটু ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার আমার নেই, আমি ফোন ব্যবহার করি। তোমাকে এখানে কি নাম বলতে হবে? আমার নাম ননীগোপাল দাস। এখানে আসলে বললেই হবে? হ্যাঁ, সময় কোনো ব্যাপার না, যতক্ষণ খুশি। এবার যত 1 ঘন্টা 2 ঘন্টা লাগুক, কোনো ব্যাপার না। তো এই দেখতে পাচ্ছ ওনার রিক্সা। তোমরা কিন্তু চাইলে এখানে এসে টোটোর সাথে সাথে রিক্সা করে ঘুরতে পারো। এই যে কাকুর সাথে কথা বললাম, 84 নম্বর, হ্যাঁ। 384 নম্বর গাড়ি। এই নবদ্বীপ ঘাটে আমরা এসে পৌঁছালাম। এখান থেকে এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখো 3 টাকা করে টিকিট লাগবে। স্বরূপগঞ্জ কৃষ্ণনগর জায়গার যাইবার ঘাট, এই হচ্ছে টিকিট 3 টাকা করে। আর চলো আমরা এখন ফেরি পার হয়ে পৌঁছে যাবো হচ্ছে কৃষ্ণনগরের দিকে। তোমরা যারা যারা কৃষ্ণনগর হয়ে আসছো তারা কিন্তু এই ফেরি পার করে তোমাদের নবদ্বীপে আসতে হবে। আর এই স্বরূপগঞ্জ ঘাট মানে হচ্ছে নবদ্বীপ ঘাট, এটাই কিন্তু নবদ্বীপ ঘাট যেটা এখন দাঁড়িয়ে আছে। আর তোমরা যারা সকালবেলা কৃষ্ণনগর লোকালে আসবে শিয়ালদা থেকে, তারা কিন্তু কৃষ্ণনগর নেমে ওখান থেকে ফেরি পার করে এই নবদ্বীপ মানে এই স্বরূপগঞ্জের ফেরিটা পার করবে। ওপারই আছে, যেমন আমরা মায়াপুরে গেছিলাম দেখিয়েছিলাম, এপার থেকে ওপার হয়েছি, সেরকমই নবদ্বীপে আসতে গেলে তোমাদের ফেরি পার করে আসতে হবে যদি তোমরা কৃষ্ণনগর হয়ে আসো। এই দৌড়ে দৌড়ে ফেরি বেরিয়ে যাচ্ছে, যা বেরিয়ে গেল ফেরি। আর ওই দূরে দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির, এই সেই মায়াপুরের ইস্কন মন্দির। দারুণ সুন্দর লাগছে। এই দেখো টোটো আমাদের নিচে হচ্ছে 400 টাকা, অনেক বার্গেনিং করার পরে কিন্তু 400 টাকা নিচে। তবুও দুটো জায়গা আমি মিস করেছি, সেটা কিন্তু ওনারই ভুল ছিল, তাই আমি ওনাকে রেকমেন্ড করছি না কোনোভাবে বা ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে। তোমরা যখন এখানে আসবে নিজেরা কথা বলে বার্গেন করে তারপরে কিন্তু বেরোবে। আর আমরা এই জায়গাটা দেখালাম, তার সাথে কেশবজি গৌরীয় মঠ আর বিষ্ণুপ্রিয়া দেবীর যে বাড়ি, এই দুটো মিস করেছি। আর ঠিক আমার মনে পড়ছে না আর কি মিস করেছি। তোমাদের যদি মনে থাকে তোমরা কিন্তু কথা বলে নেবে আগে থেকে, সেইভাবেই তোমরা কিন্তু বার্গেনিংটা করবে যে আমরা এই টাকাটাই দেবো। নাহলে কিন্তু এখানে প্রত্যেক কটা টোটোওয়ালা কিন্তু প্রচুর সমস্যা পাবে। তোমরা যারা যারা মায়াপুর আসছো 1 রাত 2 দিনের জন্য, তারা একটা কাজ করতে পারো, তারা মায়াপুরে এসে প্রথম দিনটা মায়াপুর ঘুরে এলে, ঘোরার পরে তার পরের দিনটা নবদ্বীপের জন্য রাখবে। মানে প্রথম দিন মায়াপুর ঘুরে এলে, আসলে মায়াপুরে থাকলে, দেখলে মায়াপুরটা পুরো ভ্রমণ করলে, তারপরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে গেলে নবদ্বীপের জন্য। 10টার মধ্যে যদি তোমরা নবদ্বীপে চলে আসো, এখান থেকে সাইট সিনটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তারপরে আমরা যে ট্রেনটায় ফিরছি মানে বিকেল 3:20 ট্রেনে, মানে কৃষ্ণনগর থেকে বিকেল 3:20 ট্রেনে আমরা ফিরছি হচ্ছে আমাদের বাড়ির পথে। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু তোমাদের ট্যুরটা কমপ্লিট করতে পারো যারা 1 রাত 2 দিনের জন্য আসছো। ফেরিতে ওঠা যাক এখন। এই হচ্ছে গঙ্গা, আর এই গঙ্গার উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি। আর ওইখানে যখন মায়াপুর আমরা যাই তখন কিন্তু জলঙ্গির উপর দিয়ে আমরা এপার ওপার হই। আর নবদ্বীপে আসতে কিন্তু আমরা গঙ্গার উপর দিয়ে এপার ওপার হচ্ছি। এই সামনেই চলে এসেছে যেটি, বেশিক্ষণের সময় না, 2 থেকে 3 মিনিটের সময় লাগে আর কি, ম্যাক্সিমাম 2 মিনিট হতে পারে। তাহলে আমরা এখন চলে আসলাম হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। তো স্বরূপগঞ্জ ঘাট নেমে আমরা এখন বসে পড়েছি হচ্ছে অটোতে করে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। তো বন্ধুরা আমরা ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন, যেখান থেকে আজকে আমরা ট্রেন ধরবো বাড়ির জন্য।
এখন সময় হচ্ছে 3:08। তো একদিনের নবদ্বীপ ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও বানানো মোটিভেশন বাড়বে, আরো নতুন নতুন জায়গা তোমাদের সামনে পেশ করতে পারবো। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে এরকম ভিডিওটা খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।